ট্রান্সফরমেশন কি? ট্রান্সফরমেশনের ব্যাপারে আগেও পড়েছিস। ট্রান্সফরমেশন হচ্ছে কি, পার্মানেন্ট ইনহেরিটেবল চেঞ্জ ইন ওয়ান স্ট্রেন অফ ব্যাকটেরিয়া বাই আ সাবস্টেন্স আইসোলেটেড ফ্রম আনাদার স্ট্রেন অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায় একটা স্ট্রেন অফ ব্যাকটেরিয়া থেকে একটা সাবস্টেন্স তুই যদি অন্য স্ট্রেন অফ ব্যাকটেরিয়াতে নিয়ে যাস। আগের চ্যাপ্টারে যে ট্রান্সফরমেশন পড়েছে সেটা একটু আলাদা, মানে বায়োটেকনোলজিতে যেটা আমরা পড়েছি যে একটা প্লাজমিডের মধ্যে একটা ফরেন জিন ঢোকানোর পর সেই প্লাজমিডটা চেঞ্জ হয়ে যায়, সেই প্লাজমিডটাকে বলা হয় ট্রান্সফর্ম প্লাজমিড। এখানে ট্রান্সফরমেশনটা কনসেপ্টটা একই বাট আ লিটল ডিফারেন্ট, যে একটা স্ট্রেন অফ ব্যাকটেরিয়া থেকে, যেমন এক্ষুনি দেখলি এই অ্যাভেরি এক্সপেরিমেন্টটায়, যে একটা ভিরুলেন্ট ব্যাকটেরিয়ার যে ভিরুলেন্স ডিএনএটা, যে ভিরুলেন্স জিনটা, যেই জিনটা ক্ষতি করতে কেপেবল, সেই জিনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে একটা ইনোসেন্ট নন ভিরুলেন্স স্ট্রেনে, আর তাকেও কি করছে, ডেঞ্জারাস ভিরুলেন্ট ব্যাকটেরিয়া বানিয়ে দিচ্ছে। আর যে ট্রান্সফরমেশনটা করছে, যে করতে দায়ী, যে করতে রেসপন্সিবল, তাকে বলা হচ্ছে ট্রান্সফর্মিং এজেন্ট। ওকে, হার্শি চেজ এক্সপেরিমেন্ট। হার্শি চেজ এক্সপেরিমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট। ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট মাইলস্টোন এটা ডিসকভার, এই জিনিসটা প্রুভ করাতে যে হেরিডিটারি মেটেরিয়াল প্রোটিন নয়, হেরিডিটারি মেটেরিয়াল ইজ ডিএনএ। ডিএনএই যখন একটা প্যারেন্টের সেল থেকে একটা অফস্প্রিংয়ের সেলে যায়, তখন সেই ইনফরমেশনগুলোকে নিয়ে যায় আর অফস্প্রিংয়ের মধ্যেও সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে এক্সপ্রেস করায়। ওকে, তো এখানে একটা এক্সপেরিমেন্ট করেছিল। হোয়াট ওয়াজ দ্য এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্টটা দেখ, এখানে এক্সপেরিমেন্ট ওয়াজ পারফর্মড ইউজিং এস্টেরিচিয়া কোলাই। কোলাই যে ব্যাকটেরিয়াটা আছে, অনেক পড়েছি আমরা কোলাই নিয়ে। আর একটা ব্যাকটেরিওফাজ নেওয়া হয়েছে, T2 ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের ব্যাপারেও তোরা আগে পড়েছিস। ইট ওয়াজ ইউজড অ্যাজ আ প্লাজমিড, ইফ ইউ রিমেম্বার, প্লাজমিড হিসাবে ইউজ করা হতো, বায়োটেকনোলজি চ্যাপ্টারে পড়েছিস। তো একটা কোলাই ব্যাকটেরিয়া নেওয়া আছে, একটা ব্যাকটেরিওফাজ নেওয়া হয়েছে। ব্যাকটেরিওফাজে কি আছে? আচ্ছা, ব্যাকটেরিওফাজ কি ছিল? ব্যাকটেরিওফাজে ব্যাকটেরিয়া নাম আছে, মানে এই নয় যেটা ব্যাকটেরিয়া। ইফ ইউ রিমেম্বার, ব্যাকটেরিওফাজ ইজ আ ভাইরাস উইচ অ্যাটাক্স আ ব্যাকটেরিয়া। তো ভাইরাসে আমি বলেইছি ভাইরাসের বডিতে কি কি আছে। ভাইরাসের বডিতে এত মাথা, মুন্ডু, স্টামাক, লাংস, লিভার, এত কিছুই নেই। একটা সিঙ্গল সেলও নয় অ্যাকচুয়ালি। ভাইরাসকে কিন্তু সেলও বলা হয় না, জানিস তো। ভাইরাস কিন্তু এমনই একটা জিনিস যাকে লিভিং আর নন লিভিংয়ের মধ্যে ফেলা যায় না। ওয়েন ইট ইজ ইন আওয়ার বডি তখন সেটা লিভিং হয়ে যায়, অ্যান্ড যখন ওয়েন ইট ইজ ফ্লোটিং অ্যারাউন্ড ইন দ্য এয়ার তখন ওটা কিন্তু নন লিভিং। তো ভাইরাস ওর একটা আলাদা কিংডমেই ফেলা হয়েছে। ভাইরাসকে না লিভিংয়ে ফেলা যায়, না নন লিভিংয়ে। ভাইরাসকে ওই জন্য একটা লিভিং সেল বলা যায় না। উই ক্যান নট কল ভাইরাস আ সেল। আমরা ব্যাকটেরিয়াল সেল বলে থাকি কিন্তু প্রায়, ইজন্ট ইট? ব্যাকটেরিয়াল সেল বলে থাকি, কিন্তু ভাইরাস সেল কিন্তু তুই কোনোদিন কোথাও শুনবি না, বিকজ ভাইরাসকে সেলের মধ্যে ফেলা যায় না। ভাইরাসের স্ট্রাকচারে শুধুমাত্র একটা মাঝখানে থাকে জেনেটিক মেটেরিয়াল, যেটা ডিএনএও হতে পারে, আরএনএও হতে পারে। আরএনএ ভাইরাসও হয়, ঠিক আছে। যেমন এই যে এইডস ভাইরাস আছে না, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি, HIV যে ভাইরাস আছে, সেটা কিন্তু আরএনএ ভাইরাস। তো ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল আরএনএও হতে পারে, ডিএনএ হতে পারে। এখানে যে ব্যাকটেরিওফাজ ভাইরাসটা নেওয়া হয়েছে, তার জেনেটিক মেটেরিয়াল ডিএনএ। আর সব ভাইরাসের চারদিকে একটা প্রোটিনের বানানো কোট থাকে, যেটাকে বলে প্রোটিন কোট। এক এক সময় প্রোটিন কোটটা কিন্তু মানে ডেঞ্জারাস হতে পারে, বাট এই প্রোটিন কোটটা ভিরুলেন্স খুব একটা থাকে না, যার জন্য ভ্যাকসিন বানাবার সময় এই প্রোটিন কোটটাই আমাদের বডিতে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে কী হবে, প্রোটিন কোটটা ডেঞ্জারাস কিন্তু এমনও ডেঞ্জারাস নয় যে আমাদের মধ্যে ডিজিজটাই হয়ে যাবে। ওকে, সো একটা ব্যাকটেরিওফাজে কী থাকে? ডিএনএ কোড অ্যান্ড আ প্রোটিন কোড। T2 phage index its DNA code into bacterium, but the protein code remains outside. তাহলে তুই এখানে দেখতে পাচ্ছিস একটা, এটা দুটো ব্যাকটেরিওফাজ নেওয়া হয়েছে, দুটো ব্যাকটেরিওফাজই কি করছে, যে নিজের যে জেনেটিক মেটেরিয়ালটা আছে, এই যে জেনেটিক মেটেরিয়ালটা ব্ল্যাকে বোঝানো আছে, এই যে জেনেটিক মেটেরিয়ালটা ব্যাকটেরিওফাজটা কি করছে, এই সেলটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই সেলটা কি সেল? এটা কোলাই। এই কোলাই সেলটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওকে, কোলাই সেলটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
আচ্ছা, এইটা কি দেখ, সালফার লেভেল প্রোটিন ক্যাপসুল, এটা ফসফরাস লেভেল ডিএনএ। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, দুখানা ব্যাকটেরিওফাজ নেওয়া হয়েছে। ওকে, এই ব্যাকটেরিওফাজ যেটা রেড কালার দেখতে পাচ্ছিস, এই ব্যাকটেরিওফাজকে কিসের মধ্যে ডোবানো হয়েছিল? রেডিও অ্যাক্টিভ সালফারের মধ্যে। রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আগেও পড়েছিস, ক্লাস 10-11-এ নিশ্চয়ই পড়েছিস। রেডিও অ্যাক্টিভ মানে কি? রেডিও অ্যাক্টিভ হচ্ছে সে রেডিয়েশন এমিট করতে পারে। আর রেডিও অ্যাক্টিভ এক এক সময় আমরা প্রোব হিসাবে ইউজ করে থাকি। রেডিও অ্যাক্টিভ, তুই যদি একটা সেলের মধ্যে কোনো রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড ঢুকিয়ে দিস, যেই সেলটা ওই রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড নিয়ে নেবে, অ্যাবজর্ভ করে নেবে, সে ইট উইল স্ট্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য আদার সেলস। তুই ওকে ডিস্টিংগুইশ করতে পারবি, যে রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ডটা অ্যাবজর্ভ করে নেবে, তুই তাকে ডিস্টিংগুইশ করতে পারবি ফ্রম দ্য আদার্স যারা রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ডটা অ্যাবজর্ভ করতে পারেনি। ওই জন্য আমরা রেডিও অ্যাক্টিভিটি ইউজ করে থাকি, যাতে আমরা বুঝতে পারি কে অ্যাবজর্ভ করেছে আর কে করতে পারেনি। বোঝা গেছে? আচ্ছা, তো এই যে রেডটা দেখছিস, এই যে ব্যাকটেরিওফাজ, এই ব্যাকটেরিওফাজটাকে ডোবানো হয়েছিল সালফারে, রেডিও অ্যাক্টিভ সালফারে। ওকে, এবার এই যে ব্যাকটেরিয়ার যে মানে আমাদের যে কি বলবো, ব্যাকটেরিওফাজ যে আছে, ব্যাকটেরিওফাজের যে প্রোটিন কোডটা আছে, কি বললাম ব্যাকটেরিওফাজে কি কি থাকে? একটা ডিএনএ কোড থাকে আর একটা প্রোটিন কোড থাকে। যে প্রোটিন কোড লেখা আছে না, প্রোটিন কোডের মধ্যে কিন্তু সালফার থাকে। ওকে, অ্যাকচুয়ালি প্রোটিন, আচ্ছা প্রোটিন কী দিয়ে বানানো আমাকে বলতো আগে? প্রোটিন কোড, ভাব তোরা প্রোটিন কী দিয়ে বানানো? প্রোটিন বানানো অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তাই তো? একটা প্রোটিন একটা কমপ্লেক্স কম্পাউন্ড যেটা সিম্পল অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এবার অ্যামাইনো অ্যাসিড তোরা ক রকমের পড়েছিস? আছে তো অনেক, কিন্তু আমি জেনারেলি 20টা পড়ে থাকি। উই স্টাডি জেনারেলি 20 অ্যামাইনো অ্যাসিডস। এই 20টা অ্যামাইনো অ্যাসিডসের মধ্যে সিস্টিন, মিথিওনিন বলে দুটো অ্যামাইনো অ্যাসিডও আছে। সিস্টিন আর মিথিওনিন তোরা যখন বইতে পড়বি বুঝতে পারবি, আমি বইটা পরে পড়বি, আগে শুনে নে কথাটা। তো সিস্টিন, মিথিওনিন বলে দুটো অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে এই দুটো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো প্রোটিন কোডটাও বানানো থাকবে। এই যে প্রোটিন কোডটা, এই যে প্রোটিন কোডে তো অ্যামাইনো অ্যাসিড থাকবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই ধর ভাইরাসের ডিএনএ মেটেরিয়াল, মাঝখানে জেনেটিক মেটেরিয়াল, আর এটা হচ্ছে ধর ভাইরাসের কোডটা। এটা ধর ভাইরাসের প্রোটিন কোড। ওকে, প্রোটিন কি দিয়ে বানানো? এই যে প্রোটিন কোড, এটা প্রোটিন কোড। ঠিক আছে, প্রোটিন কোড কি দিয়ে বানানো থাকে? প্রোটিন কোড হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আর অ্যামাইনো অ্যাসিড তো অনেক ধরনের হয়, আমি দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়েছি, ধর সিস্টিন নিয়েছি আর ধর মিথিওনিন নিয়েছি। সিস্টিন আর মিথিওনিন। ওকে, এই দুটো অ্যামাইনো অ্যাসিড আমি কনসিডার করছি আপাতত। তো এই সিস্টিন আর মিথিওনিনে এই দুটোতেই কি থাকে? এই দুটো কম্পাউন্ডেই থাকে সালফার। এই দুটো এতেই থাকে কিন্তু সালফার। যদি এই দুটো অ্যামাইনো অ্যাসিডে সালফার থাকে, তাহলে এই প্রোটিন কোডটাতে কি থাকতে বাধ্য? এই প্রোটিন কোডেও তো সালফার থাকবে, বিকজ যদি অ্যামাইনো অ্যাসিডে সালফার থাকে, আর যদি অ্যামাইনো অ্যাসিডে যদি প্রোটিন কোডটা বানানো থাকে, তাহলে এই প্রোটিন কোডটাও কি দিয়ে কি থাকবে? সালফার থাকবে। আমি এই ব্যাকটেরিওফাজটাকে, এটা একটা ভাইরাস ব্যাকটেরিওফাজ, এই ব্যাকটেরিওফাজকে আমি যদি রেডিও অ্যাক্টিভ সালফার দিয়ে ডুবিয়ে রেখে দিই, তাহলে এই ব্যাকটেরিওফাজটা রেডিও অ্যাক্টিভ সালফারটাকে অ্যাবজর্ভ করে নেবে। ধর রেডিও অ্যাক্টিভ সালফারটা ধর এরকম ব্লু রঙের। তো এই ব্যাকটেরিওফাজ কী করবে? এই রেডিও অ্যাক্টিভ সালফারটা এই প্রোটিন কোডে অ্যাবজর্ভ করে নেবে। তো কেন? বিকজ প্রোটিন কোডে আছে সালফার, অ্যাবজর্ভ করতে চাইবে, আর আমি ডুবিয়েও রেখেছি সালফারে, ও অ্যাবজর্ভ করে, তাহলে এই ব্যাকটেরিওফাজটা কী হয়ে যাবে? এর প্রোটিন কোডে চলে আসবে সালফার। সিমিলারলি আমি যদি ব্যাকটেরিওফাজটাকে ধর এটা ব্যাকটেরিওফাজের ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, এটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, ধর ডিএনএ, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ধর জেনেটিক মেটেরিয়াল, আর এটা হচ্ছে ধর ব্যাকটেরিয়ার প্রোটিন কোড। ঠিক আছে, এবার আমি
কি করলাম, আমি এই ব্যাকটেরিওফাজটাকে ডুবিয়ে রাখলাম রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিয়ে, এবার সালফার দিয়ে না, রেডিও অ্যাক্টিভ ফসফরাস। আর রেডিও অ্যাক্টিভিটি আমরা জেনারেলি এই স্টার দিয়ে এরকম করে অনেক সময় কি করি, ডেপিক্ট করি স্টার দিয়ে, মাথায় স্টার দিয়ে। তো ফসফরাসের মাথায় আমি স্টার দিয়ে দিলাম। তো আমি এই ব্যাকটেরিওফাজটাকে রেডিও অ্যাক্টিভ ফসফরাসের মধ্যে ডুবিয়ে রেখেছি। ফসফরাস কিন্তু এই প্রোটিন কোট অ্যাবজর্ব করতে পারবে না, বিকজ প্রোটিন কোটে কোনো ফসফরাস বলে কম্পাউন্ড থাকেই না। তো ফসফরাসটা গিয়ে বন্ড করবে কোথায়, বন্ড করতে পারবে না। তো কিন্তু তোরা ডিএনএর স্ট্রাকচারে পড়েছিস আগে যে ডিএনএ হ্যাজ আ সুগার ফসফেট ব্যাকবোন, ডিএনএ হ্যাজ আ সুগার ফসফেট ব্যাকবোন। তার মানে কি, ডিএনএ কি করতে পারবে, ডিএনএ এই ফসফরাসটাকে অ্যাবজর্ব করতে পারবে, আর এটা রেডিও অ্যাক্টিভ। তো ডিএনএ যদি অ্যাবজর্ব করে ফেলে, এই ডিএনএটা কি হয়ে যাবে, রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে, ইজন্ট ইট? এবার এই ফসফরাসটা এই ব্যাকটেরিওফাজ যদি কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে পাস করে দেয়, ধর এটা একটা ইকোলাইয়ের সেল, ধর এটা একটা ইকোলাইয়ের সেল, আর এই ব্যাকটেরিওফাজটা এর ওপর অ্যাটাক করে এই জেনেটিক মেটেরিয়ালটা ট্রান্সফার করে দিল। ব্যাকটেরিওফাজ নিজের জেনেটিক মেটেরিয়ালটা এই ইকোলাইয়ের মধ্যে ট্রান্সফার করে দিল। তার মধ্যে কি থাকবে, তার মধ্যে ফসফরাসটাও তো থাকবে, তার মধ্যে তো ফসফরাসটাও এসে যাবে। যদি এই ব্যাকটেরিওফাজটা ওর এই প্রোটিন কোডটাকে ট্রান্সফার করত, তাহলে সালফার চলে আসতো। কিন্তু প্রোটিন কোড তো ট্রান্সফার করবে না, ও তো জেনেটিক মেটেরিয়াল ডিএনএটাই ট্রান্সফার করবে। আর ডিএনএটা ট্রান্সফার করবে বলে আমরা কি পাবো, আমরা রেডিও অ্যাক্টিভ ফসফরাস পাবো। আমরা এই ইকোলাইটা যখন চেক করব, তখন আমি এর মধ্যে রেডিও অ্যাক্টিভ ফসফরাস পাবো, কিন্তু রেডিও অ্যাক্টিভ সালফার কিন্তু আমরা পাবো না, বিকজ সালফার তো ট্রান্সফারই করবে না। জেনেটিক মেটেরিয়াল তো ডিএনএ, আর ডিএনএর মধ্যে সালফার নেই। এটাই প্রুভ করছে এই এক্সপেরিমেন্টটা, ঠিক আছে? দেখ এইখানে দেখ, এটা সালফার লেভেল প্রোটিন কোড, প্রোটিন কিন্তু সালফার লেভেল, এই জেনেটিক মেটেরিয়ালটা পাস করে দিয়েছে। এই জেনেটিক মেটেরিয়ালে কি আছে, জেনেটিক মেটেরিয়াল পাস করে দিয়েছে। এবার আমি কিন্তু জানি না এই জেনেটিক মেটেরিয়ালটা কি পাস করেছে, মানে প্রোটিন কোডটা পাঠিয়েছে না ডিএনএ পাঠিয়েছে। মানে আমরা এখন জানি ডিএনএ পাঠিয়েছে, বাট যখন এরা দুজনে মিলে এক্সপেরিমেন্ট করেছিল, এরা তো আর জানতো না। আফটার দে হ্যাভ সেন্ট দ্য জেনেটিক মেটেরিয়াল, আফটার সেন্ট্রিফিউগেশন নো সালফার ইন সেলস। কি লেখা আছে দেখ, সালফার পাওয়া যায়নি ইকোলাইয়ের মধ্যে। কি করে পাওয়া যাবে, ও তো ডিএনএ পাস করেছে, আর ডিএনএর মধ্যে তো ফসফরাস আছে। ফসফরাস লেভেল ডিএনএ, ফসফরাস যখন লেবেল করলো, তখন এটাকে ব্যাকটেরিওফাজটা ইকোলাইকে ইনফেক্ট করলো। ফার্স্ট পয়েন্টটা দেখি ইনফেকশন, তারপরে ব্লেন্ড হলো, তারপরে সেন্ট্রিফিউগেশন করা হলো। আফটার সেন্ট্রিফিউগেশন ফসফরাস ইন সেলস ডিটেক্টেড। তাহলে ইকোলাইয়ের মধ্যে ফসফরাস দেখতে পাওয়া গেছে, বিকজ ডিএনএ পাস করে দিয়েছে ব্যাকটেরিওফাজ নিজের, কিন্তু নিজের প্রোটিন কোড পাস করেনি, ওই জন্য সালফার দেখতে পায়নি। ঠিক আছে, হয়ে গেল। এবার এটা পড়ে দেখ, তোদের বইতে 3rd পেজে আছে হার্শি চেজ এক্সপেরিমেন্ট, পেজ নাম্বার 266, পেজ নাম্বার 267 আছে, দেখে নে ভালো করে। ওকে, আচ্ছা নেক্সট আমি চলে যাব। আচ্ছা হ্যাঁ, পেজ নাম্বার 267-এ আরএনএ ওয়ার্ল্ডটা নেই, তোদের সিলেবাসে সেরকম কিছু নেই। আমি প্রথম থেকে কি কি পড়ালাম দেখ। ফার্স্ট পেজে সার্চ ফর ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল পড়িয়েছি। সেকেন্ড পেজে গ্রিফিথস এক্সপেরিমেন্ট, পেজ নাম্বার 265, গ্রিফিথস এক্সপেরিমেন্ট পড়িয়ে দিলি। অ্যাভারেজ এক্সপেরিমেন্ট পড়ালাম। পেজ নাম্বার 266-এ হার্শি চেজ এক্সপেরিমেন্ট পড়ালাম। পেজ নাম্বার 267-এ আরএনএ ওয়ার্ল্ড মানে আরএনএটা নেই, আরএনএ ওয়ার্ল্ডটা নেই, দরকার নেই এটা, ঠিক আছে। নেক্সট পেজে আমি চলে যাচ্ছি, দেখ নেক্সট পেজে আমি চলে যাবো, পেজ নাম্বার 268 আমার বইতে, এসেনশিয়াল ফিচার্স অফ জেনেটিক মেটেরিয়াল। তো আমি এটা একবার রিড করে দিচ্ছি। এসেনশিয়াল ফিচার্স অফ জেনেটিক মেটেরিয়ালে কি লেখা আছে, ইউনিভার্সাল অকারেন্স, ইট শুড বি প্রেজেন্ট ইন অল দ্য সেলস। অবভিয়াসলি আমরা জানি যে জেনেটিক মেটেরিয়াল সবার মধ্যেই আছে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে বড় বড় আমাদের মতো মানুষের মধ্যে সবার মধ্যে জেনেটিক মেটেরিয়াল আছে। জেনেটিক মেটেরিয়ালটাই অফস্প্রিংয়ের মধ্যে সেন্ড করে, অফস্প্রিংয়েও প্যারেন্টের মতো কিছু ফিচার্স ওই জন্য পেয়ে যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টোরেজ, এটা আমি অলরেডি বলেছি। এটা এখন প্রথমে জেনেটিক মেটেরিয়াল আমি ফার্স্ট না সেকেন্ড স্লাইডে আমার ছিল, কোডেড ফর্মে আছে।
অ্যাকিউরেট রেপ্লিকেশন, যখন রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন মনে আছে পিসিআরেও পড়েছিস, রেপ্লিকেশন এখানে আরও ডিটেলস এই চ্যাপ্টারে পড়বি, বাট রেপ্লিকেশন তোরা অলরেডি জানিস যে ডিএনএ কী করে, নিজেকে ডুপ্লিকেট করে দেয়, সেটাকে রেপ্লিকেশন বলা হয়। তো এই রেপ্লিকেশনগুলো একদম অ্যাকিউরেট হয়, উল্টোপাল্টা কোনো রেপ্লিকেশন হয় না, বুঝতে পেরেছিস? যখন রেপ্লিকেট করবে, যখন ডাবল হবে, এর জায়গায় জি আসবে না, এর জায়গায় এই আসবে। ওকে, synthesis of proteins and enzymes, genetic material should be able to express itself to the formation of specific biological molecules. তো এই যে জিন, আমি এটার ব্যাপারে অলরেডি আগে বলেছি বায়োটেকনোলজি চ্যাপ্টারে, যে জিন না, বায়োটেকনোলজি না, জেনেটিক্স চ্যাপ্টারটাই বলেছি, যে এই যে ছোট ছোট জিনগুলো আছে, জিনের কাজই কি? জিনের কাজ হলো প্রোটিন এনকোড করা, কোনো প্রোটিন বা এনজাইম প্রোডাকশনের জন্য অর্ডার দেওয়া বা ডিরেকশন দেওয়া বা কোড করা। অ্যাকচুয়ালি অর্ডার ডিরেকশন এই কোনো কথাই কিন্তু খুব একটা পারফেক্ট না, অ্যাকচুয়াল কথাটা, অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি, কোড করে প্রোটিনের জন্য। মানে এ জি ধর একটা জিন হলো, একটা কোডন হলো, কোডন মানে কি, 3টে নিউক্লিওটাইডকে একসাথে নিয়ে কোডন বলা হয়। তাহলে এই কোডনটা কিসের জন্য কোড করবে? একটা পার্টিকুলার ধর এনজাইমের জন্য। ও হয়তো একটা এই এনজাইমটাই বানাবে। ওই জিনটা যখন কাজ করতে শুরু করবে, ওই জিনটা যখন ফাংশনাল হয়ে যাবে, অনেক জিন কিন্তু নন ফাংশনালও থাকে, তারা কোনো এনজাইম বা তারা কোনো প্রোটিন বানায় না, কোনো কোড করে না, বাট যেগুলো ফাংশনাল জিন থাকবে তারা প্রোটিন বা এনজাইম বানানোর জন্য ইনস্ট্রাকশন দেবে বা ডিরেকশন দেবে। নেক্সট হচ্ছে স্টেবিলিটি, ইট শুড হ্যাভ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্টেবিলিটি সো দ্যাট স্টোর ইনফরমেশন আর নট লস্ট। আর ভেরিয়েবিলিটি, মিউটেশনস আর রিকম্বিনেশন তো হয়, যার জন্য ইভলিউশন হচ্ছে, যার জন্য ডাইভার্সিটি হচ্ছে। মিউটেশন না হলে, ছোটোখাটো মিউটেশন, আমি বলছি না হার্মফুল মিউটেশন, বাট ছোটোখাটো মিউটেশন, রিকম্বিনেশন হচ্ছে। ক্রসিং ওভার তো অলরেডি পড়েছিস, ক্রসিং ওভার তো পড়ালাম, তো ক্রসিং ওভার হওয়ার জন্য বিভিন্ন রিকম্বিনেশন হচ্ছে, যার জন্য উই আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, আমরা কেউই কিন্তু সেম নয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে দেখ, ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ, ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ পড়তে হবে। প্রথমত হচ্ছে ডুপ্লিকেশন, বিকজ বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ ফলো দ্য রুল অফ বেস পেয়ারিং অ্যান্ড এক্সিবিট কমপ্লিমেন্টারিটি, দে হ্যাভ দ্য এবিলিটি টু ডিরেক্ট দেয়ার ডুপ্লিকেশন। ডিএনএও নিজে ডুপ্লিকেট করে, আরএনএও নিজে ডুপ্লিকেট করে, এগুলো নিয়ে ডিটেলসে পরে পড়বি, কীভাবে ডিএনএও ডুপ্লিকেট হয়, আরএনএও ডুপ্লিকেট হয়। স্টেবিলিটি, ডিএনএ কিন্তু প্রচণ্ড স্টেবল, DNA is very stable. It is evident from Griffith's experiment on transforming principle, which transformed non-virulent pneumonia bacteria into virulent ones. যারা non-virulent ছিল তারাও কিন্তু harmful virulent হয়ে গেল। Even though it was collected from heat kill virulent bacteria, মানে তখনই দেখেছিস যে আমরা হিট দিয়ে মেরে হিট কিল্ড virulent ব্যাকটেরিয়ার সাথে ইনোসেন্ট আর্স্টেন ব্যাকটেরিয়াকে মিক্স করলাম, তাও ওই ইনোসেন্ট ব্যাকটেরিয়াগুলো কি হয়ে গেল, হার্মফুল হয়ে গেল। হিট কিল্ড ব্যাকটেরিয়ার সাথে মেশানোর সত্ত্বেও ওগুলো হার্মফুল হয়ে গেল। মানে বুঝতে পারছিস কতটা স্টেবল, বুঝতে পারছিস? যদি ওরা স্টেবল না হতো, যদি ডিএনএ খুব একটা স্টেবল না হতো, তাহলে তারা কি হতো, তাহলে তো তারা ভেঙে যেত। হিট কিল করার পর হিট দিয়ে মানে কি বলবো, হিট দিয়ে ওদেরকে ট্রিট করার পর ডিএনএগুলো তো নষ্ট হয়ে যেত। ডিএনএ নষ্ট হয়ে যাওয়া মানে তো ওদের ভিরুলেন্স ক্যাপাসিটিও নষ্ট হয়ে যেত, আর ভিরুলেন্স ক্যাপাসিটি নষ্ট হয়ে গেলে তো ও রাফ স্ট্রেনকে পাঠাতে পারতো না ভিরুলেন্স ক্যাপাসিটি। তো নষ্ট হয়ে যায়নি মানে নিশ্চয়ই ওরা এতটাই স্টেবল যে হিট ওদেরকে ড্যামেজ করতে পারেনি। The two strands of DNA get separated because hydrogen bonds between the nitrogenous bases are meeting. এটা অবভিয়াসলি জানিস যে ডিনেচারেশন বলা হয়, পিসিআরেও পড়েছিস যে ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড হয় তারা সেপারেট করে যায় বিকজ অফ হিটিং। হিট দিলেই সেগুলো ডিনেচার করে যায়, আবার কিন্তু কুল করলে সেগুলো ডিনেচারও করতে পারে, ঠিক আছে? এটা নিয়ে ডিটেলস আমরা পরে আসছি। আরএনএ ইজ মোর রিঅ্যাক্টিভ অ্যান্ড হেন্স লেস স্টেবল, কম স্টেবল আরএনএ, ঠিক আছে? আচ্ছা, এটা আরএনএ লেস স্টেবল কেন, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, মার্ক করে নে যে আরএনএ লেস স্টেবল কেন, কি কারণে আরএনএ ডিএনএ থেকে লেস স্টেবল। দ্য 2' OH গ্রুপ অ্যাটাচ টু সেকেন্ড কার্বন অ্যাটম, আমি দ্বারা এখানে ডায়াগ্রাম দেখাই তোদেরকে। ডিএনএ আরএনএ ডায়াগ্রামটা আই হ্যাড অ্যাকচুয়ালি আই থিঙ্ক আই হ্যাড ইনক্লুডেড।
ডিএনএ আরএনএ ডায়াগ্রামটা মনে আমি ইনক্লুড করিনি। আচ্ছা, আরএনএ ডায়াগ্রামে এসে গেছি। এটা আরএনএ ডায়াগ্রামটাই দেখ, বুঝতে পারবি। দিস ইজ দ্য আরএনএ ডায়াগ্রাম। এটা কত নাম্বার পাতা আমি ঠিক বুঝতে পারছি না, একটু তোরা স্ক্রোল করে করে যা, যেখান থেকে আরএনএ শুরু হচ্ছে আরএনএ সেকেন্ড পেজটা, এখানে চলে আয়। এখানে কি দেখতে পারবি, দেখ কি লেখা আছে। এবার বইটা দেখ। আরএনএ কেন লেস স্টেবল? দ্য 2' OH গ্রুপ অ্যাটাচ টু সেকেন্ড কার্বন অ্যাটম। এই দেখ 2' OH গ্রুপ, এটা একটা আরএনএ মলিকিউল, এটা একটা এটা রাইবোনিউক্লিক অ্যাসিড, মানে এটা রাইবোনিউক্লিক অ্যাসিড না, এটা হচ্ছে সুগারটা, মানে ডিঅক্সিরাইবোস যেমন তেমন সেরকম রাইবোসও তো হয়। ডিএনএর যেমন সুগারটা ডিঅক্সিরাইবোস, আরএনএর সুগারটা কি রাইবোস। মানে কোথায় লেখা আছে দেখি, এই তো রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো এখানেই দেখ 2' যে OH গ্রুপটা, এইটা ইট ইজ আ রিঅ্যাক্টিভ গ্রুপ, মানে এ বড্ড বেশি রিয়্যাক্ট করতে পারে। যে বেশি রিয়্যাক্ট করবে সেই কিন্তু ডিগ্রেড করে যাবে। তোর এখন যদি মাথা ঠান্ডা থাকে, তোর যদি এখন বেশি রাগ না হয়ে যায়, সব কথা তুই যদি রেগে না যাস, তার মানে তুই খুব স্টেবল মানুষ, তুই সবেতে এফেক্ট হয়ে যাস না, তুই তোর মাথা ঠান্ডা রাখতে পারিস, তুই রিঅ্যাক্টিভ না, রিয়্যাক্ট করিস না, তুই খুব স্টেবল। এ বেশি রিয়্যাক্ট করে ফেলে, এই যে 2' যে OH গ্রুপটা আছে বেশি রিয়্যাক্ট করে ফেলে, যাকেই সামনে পায় তার সাথে রিয়াকশন করে ফেলে। সে কি থাকবে, সে কি তার কি মাথা ঠান্ডা থাকবে? সে স্টেবল থাকবে না, আর সে স্টেবল নয় বলেই সে ইজিলি ভেঙে যাবে, ডিগ্রেড হয়ে যাবে। তো বুঝতে পেরেছিস কারণটা কেন আরএনএ স্টেবল নয়? আচ্ছা, এটা একটা কারণ, এটা হচ্ছে একটা কারণ যে 2' OH গ্রুপটা এখানে থাকার জন্য ও খুব লেস স্টেবল। আর একটা কারণ হচ্ছে ডিএনএতে, এখানে কোথায় লেখা আছে দেখি, হ্যাঁ ডিএনএতে 4টে যে নিউক্লিওটাইড থাকে, এই যে ডিএনএতে তোরা 4টে নিউক্লিওটাইড পড়েছিস, ATGC, অ্যাডিনাইন, এই দেখ এটা হচ্ছে ডিএনএ, দিস ইজ ডিএনএ, বাঁ দিকটা ডিএনএ। ডিএনএতে কী কী এনজাইম, কী কী নিউক্লিওটাইড বেস ইউজ হয়? এই 3টে, নিচের যে 3টে আছে প্লাস এইটা, কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে কি কি নিউক্লিওটাইড বেস? এই 3টে প্লাস এইটা, মানে এই 3টে ইজ কমন টু বোথ ডিএনএ আরএনএ, যেটা নিচে আছে দিস ইজ কমন টু ডিএনএ অ্যান্ড আরএনএ। এইটা আর এইটা আনকমন। আরএনএর মধ্যে থাকে ইউরেসিল, আর ইউরেসিলের জায়গায় ডিএনএর মধ্যে থাকে থাইমিন। বোঝা গেছে? আরএনএর মধ্যে থাকে ইউরেসিল আর ডিএনএর মধ্যে থাকে থাইমিন। এই ইউরেসিল জিনিসটা না খুব একটা স্টেবল না, যেহেতু আরএনএর মধ্যে ইউরেসিল আছে থাইমিনের জায়গায়, আরএনএ আরোই বেশি লেস স্টেবল হয়ে যায়। বোঝা গেছে? আরএনএ আরোই লেস স্টেবল হয়ে যায়। তাহলে দুটো কারণ, এটা মার্ক করে রাখ। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে মিউটেশন। বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ আন্ডারগো মিউটেশন, বাট আরএনএ মিউটেটস ফাস্টার। আচ্ছা, এক্সপ্রেশন, দুজনেই এক্সপ্রেস করতে পারে। আরএনএ এক্সপ্রেস করে প্রোটিন ফর্ম করে, এগুলো পরে পড়বি, অনেক ডিটেলসে পরের দিকে আছে। ডিএনএ এক্সপ্রেস করে আগে আরএনএ বানায়, আরএনএ নিজেকে এক্সপ্রেস করে প্রোটিন বানায়। ঠিক আছে, এগুলো পরে পড়বি। ওপরে আবার চলে যাও যেখানে আমরা ছিলাম। কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে ডিএনএতে মুভ করছি, পেজ নাম্বার 269। আমার বইতে ডিএনএ শুরু হচ্ছে পেজ নাম্বার 269, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো আমি যতটা এখন পড়লাম ভালো করে আগে রিড করে নিই, বিকজ উই আর মুভিং অন টু আর নিউ টপিক। ওকে, এখানে অবধি ভালো ক্লিয়ার হোক, তারপরে নেক্সট মুভ কর। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডস ওয়ার ফার্স্ট আইসোলেটেড বাই ফ্রেডরিক মিশার ফ্রম নিউক্লিক অফ পাস সেলস। পাস সেলস মানে কি? কোথাও কেটে গেলে, কোথাও ছড়ে গেলে প্রথমে রক্ত বেরোয়, তারপর সেটা কি হয়ে যায়, ছোট একটুখানি করে কি হয়, একটু হোয়াইট লিকুইড বেরোয়, চটচটে একটা লিকুইড বেরোয় দুদিন পর। খুব কেটে যাবে, একটু কাটলে সেটা হয় না, অনেক বেশি কেটে গেলে তুই 2-3 দিন পর যখন সেটা হিল করে সাদা সাদা চটচটে সেলস বেরোয়, সেটাকে বলা হয় পাস সেলস। সেই পাস সেলস থেকে নিউক্লিক অ্যাসিড আইসোলেট করেছিল। আইসোলেট মানে কি? বের করেছিল সেল। নিউক্লিক অ্যাসিডও প্রত্যেকটা সেলেই আছে, শুধুমাত্র পাস সেলে নেই। বডিতে যা যা সেল আছে সবার মধ্যে ডিএনএ আছে,
কিন্তু আইসোলেট কোথা থেকে করেছিল, বের করেছিল কোথা থেকে, প্রথম পাস সেলস থেকে। তখন নাম দিয়েছিল নিউক্লিন, নিউক্লিনকে নিউক্লিক অ্যাসিড, তখন নিউক্লিন কেন নাম দিয়েছিল নিউক্লিক অ্যাসিডকে, পরে সেটা নাম দেওয়া হলো বিকজ ইট ওয়াজ অ্যাসিডিক, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেহেতু ওটা অ্যাসিডিক ইন নেচার ওই জন্য ওটাকে নিউক্লিক অ্যাসিড নাম দিয়ে দেওয়া হলো। ঠিক আছে। অকারেন্স কোথায় কিভাবে প্রেজেন্ট আছে, প্রোক্যারিওটসে কিভাবে ডিএনএ প্রেজেন্ট আছে আর ইউক্যারিওটসে কিভাবে ডিএনএ প্রেজেন্ট আছে। প্রোক্যারিওটস, it is circular and embedded in cytoplasm. মাঝখানে প্রোক্যারিওটসের জেনেটিক মেটেরিয়ালটা একটা নট হয়ে, একটা নেটওয়ার্ক হয়ে, জাস্ট ইট ইজ লাইং অ্যারাউন্ড ইন মিডল অফ দ্য সেল। আগেও পড়েছিস যে এটাকে নিউক্লিয়েট বলা হয়, আলাদা করে নিউক্লিয়াস বলা হয় না, বিকজ জেনেটিক মেটেরিয়ালটার চারদিকে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, ওখানে ওটাকে ঘিরে দেওয়ার মতো কোনো মেমব্রেন নেই, ওই জন্য ওটাকে নেকেড ডিএনএ বলা হয়। ওকে, নট বাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন, নেকেড ডিএনএ। আমি যদি বলি প্রোক্যারিওটসের জেনেটিক মেটেরিয়ালকে কি বলা হয়, তুই তখন বলবি নিউক্লিয়েট। ঠিক আছে। হিস্টোন প্রোটিনস আর অ্যাবসেন্ট, হিস্টোন প্রোটিনস হচ্ছে বেসিক প্রোটিনস। ডিএনএ যেমন অ্যাসিডিক, হিস্টোন কিছু কিছু বেসিক প্রোটিন সেগুলো প্রেজেন্ট থাকে ইউক্যারিওটসে, কিন্তু প্রোক্যারিওটসে প্রেজেন্ট নেই। প্রোক্যারিওটস আর ইউক্যারিওটসে তো এটাই তফাৎ। প্রোক্যারিওটসের আর ইউক্যারিওটসের তফাৎটা কি, যে প্রোক্যারিওটসের জেনেটিক মেটেরিয়ালটা ইন দ্য মিডল পড়ে থাকে উইদাউট এনি নিউক্লিয়ার মেমব্রেন, আর ইউক্যারিওটসে সেটার মেমব্রেন আছে। ঠিক আছে। আচ্ছা, প্রোক্যারিওটস এন্ড লাস্টের পয়েন্টটা কি, মেনি প্রোক্যারিওটস অলসো হ্যাভ এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ সেগমেন্টস কল প্লাজমিড। এটা তো আগেও বলেছি, অনেক পড়েছি সেটার ব্যাপারে, যে বেশিরভাগ প্রোক্যারিওটসে নিজের ডিএনএ ছাড়াও একটা এক্সট্রা ডিএনএ মেটেরিয়াল থাকে, সার্কুলার ডিএনএ মেটেরিয়াল সেটাকে বলা হয়, বা প্লাজমিড বলা হয়। ইউক্যারিওটস, ইট ইজ লিনিয়ার অ্যান্ড মেনলি কনফাইন্ড টু নিউক্লিয়াস। সার্কুলার থাকে প্রোক্যারিওটসে, কিন্তু ইউক্যারিওটসে লিনিয়ার ডিএনএ। ডিএনএটা যখন স্ট্রাকচার দেখি সেটা দেখেছিস নিশ্চয়ই যে লম্বা, ইজন্ট ইট? মেনলি কনফাইন্ড টু নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে তাকে মেনলি কনফাইন্ড টু নিউক্লিয়াস কেন বলেছে? নিউক্লিয়াসের বাইরেও কি ডিএনএ আছে? অবশ্যই আছে, যা ক্লাস 10-এ পড়েওছিস। মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডেও নিজের ডিএনএ আছে। নিউক্লিয়াসের তো নিজের ডিএনএ আছেই, তাছাড়া মাইটোকন্ড্রিয়াতেও নিজের ডিএনএ আছে, প্লাজমিডেও নিজের ডিএনএ, প্লাজমিড বলছি, ভেরি 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 সরি, ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট এই দুটো অর্গানেলসে নিজেদের ডিএনএ ওরা ক্যারি করে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয় বা সেটাকে ক্লোরোপ্লাস্ট ডিএনএ বলা হয়। ওকে। আচ্ছা, ইট ইজ বাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন। হিস্টোন প্রোটিনস আর প্রেজেন্ট, হিস্টোনের ব্যাপারে ডিটেলসে পরে পড়বি। স্মল কোয়ান্টিটি অফ ডিএনএ ইজ অলসো প্রেজেন্ট ইন ও তো লেখাই আছে এখানে, সরি। স্মল কোয়ান্টিটি অফ ডিএনএ ইজ অলসো প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড, যেটাকে বলা হয় এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। এক্সট্রা নিউক্লিয়ার কেন? নিউক্লিয়াসের বাইরে এই ডিএনএটা পাওয়া যায়, ওই জন্য এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। ওকে। Quantity of DNA. DNA content is mostly constant in all cells of a species. স্পিশিসের মধ্যে কনস্ট্যান্ট। আমার একটা সেলে যতটা ডিএনএ আছে তোর সেলে ততটাই ডিএনএ থাকবে, বাট আমার সেলে যতটা ডিএনএ আছে একটা কুকুরের সেলে ততটা ডিএনএ নাও থাকতে পারে। ঠিক আছে। ডিএনএ কন্টেন্ট ইজ ডাবলড বিফোর সেল ডিভিশন, নিশ্চয়ই তোরা জানিস। সেল ডিভিশন শুরু হচ্ছে প্রোফেজ থেকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু প্রোফেজের আগে কি হয়? প্রোফেজের আগে থাকে ইন্টারফেজ। ইন্টারফেজে কি আছে? জি গ্রোথ ফেজ আর সিনথেটিক ফেজ। সিনথেটিক ফেজের সময় কি হয়? ডিএনএ ডাবল হয়ে যায়। ওরা প্রিপেয়ার করে যে দুটো ডটার সেলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে, তাই ওরা ডিএনএটাকে ডাবল করে নেয়। তাহলে জাস্ট ডাবলিংয়ের আগে ডিএনএ ডাবল, জাস্ট মানে সেল ডিভিশনের আগে ডিএনএটা ডাবল হয়ে যায়, আর গ্যামেট ফর্মেশনের সময় হাফ হয়ে যায়। নিশ্চয়ই জানিস তোরা যে আমাদের প্রত্যেকটা সেলে 46 ক্রোমোজোম আছে, শুধুমাত্র গ্যামেটস ছাড়া। যেই সেলসগুলো আমরা আমাদের ওভারি থেকে বানাচ্ছি, রিপ্রোডাক্টিভ সেলস, ফিমেল গ্যামেটস বা এগ বা ওভাম, আর ছেলেরা স্পার্মসে বানাচ্ছে, সেই সেলগুলোতে হাফ ক্রোমোজোম থাকে, মানে 23টা ক্রোমোজোম থাকবে, যাতে মায়ের থেকে 23টা নিয়ে, বাবার থেকে 23টা নিয়ে জাইগোটে 46টা হয়ে যায়। Length of DNA. DNA is a long polymer of deoxyribonucleotides. একটা গোটা ডিএনএ মলিকুল যে ছোট ছোট পার্টস দিয়ে তৈরি, সেই ছোট ছোট পার্টগুলোকে কি বলা হয়? ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস বলা হয়। ছোট ছোট পার্টগুলোকে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস বলা হয়।
Length of DNA is usually defined as number of nucleotides or a pair of nucleotides present in it. ঠিক আছে, তাহলে একটা ডিএনএ কতটা লম্বা, যতগুলো নিউক্লিওটাইডস ততগুলো। আমি যদি একটা মালা বানাই, যতগুলো পুঁতি দেবো ততটা লম্বা হবে তো মালাটা। সেই মালাটা যদি ডিএনএ হয়, পুঁতিগুলো কি নিউক্লিওটাইডস, তো আমি যত বেশি নিউক্লিওটাইড দেবো ডিএনএ তত লম্বা হবে। ওকে, স্ট্রাকচার অফ ডিএনএ। তো স্ট্রাকচার অফ ডিএনএ আগে অনেকেই অনেক রকমের বানিয়েছিল, কিন্তু প্রথম কারেক্ট স্ট্রাকচার অফ ডিএনএ বানালো ওয়াটসন অ্যান্ড ক্রিক। ডাবল হিলিক্স মডেল বলা হয়। হিলিক্স কেন? ওরা দুটো যে কমপ্লিমেন্টারি পেয়ার আছে একে অপরের চারদিকে ঘোরে, সেটাকে ডাবল হেলিক্স বলা হয়। ঠিক আছে, এই যে মডেলটা দুটো জিনিসের ওপর বেস করেছে, একটা হচ্ছে চার্গাভস রুল ফর বেস পেয়ারিং, একটা এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন। প্রথমে চার্গাভস রুলটা পড়ি। চার্গাভ কি বলেছে? চার্গাভ বলেছে যে পিউরিন আর পিরিমিডিন দু রকমের হয়। ঠিক আছে, পিউরিন আর পিরিমিডিন দু রকমের নিউক্লিক অ্যাসিড, দু রকমের বেস। পিউরিন কি কি হয়? অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন, এই দুটো হলো পিউরিন, আর টি আর সি হলো পিরিমিডিন। বডিতে যতটা পিউরিন থাকবে ততটা পিরিমিডিন থাকবে, মানে এ প্লাস জি পিউরিন যতটা থাকবে, টি প্লাস সি পিরিমিডিন ততটাই থাকবে। এ আর টি ইকুয়াল হবে, জি আর সি ইকুয়াল হবে। এ যতটা থাকবে টি ততটা থাকবে, জি ততটা থাকবে, সি ততটা থাকবে। আর বেস রেশিও ইজ কনস্ট্যান্ট। এ প্লাস টি বাই জি প্লাস সি যদি রেশিও করিস, ডিভাইড করিস, সেটা ইকুয়াল হবে। ঠিক আছে, চার্গাভস রুলটা আমি আরেকবার বলে দিই ভালো করে। ধর এটা পিউরিন, আমি খুব খারাপ লিখছি, আই হ্যাভ নাথিং টু ডু, যতটা লিখছি বোঝার চেষ্টা কর। আর এটা পিউরিন ছিল, আর এটা মানে পিরিমিডিন। ঠিক আছে, এটা পিউরিন আর এটা পিরিমিডিন। আচ্ছা, তো পিউরিন আর পিরিমিডিনের মধ্যে পিউরিন কাদেরকে বলা হয়? পিউরিন হলো এ আর জি, পিরিমিডিন হলো টি আর সি। তো অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, আর টি আর সি হচ্ছে পিরিমিডিন। চার্গাভ বলেছে যে এ প্লাস জি যতটা অ্যামাউন্ট হবে, ইট উইল বি ইকুয়াল টু টি প্লাস সি। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে বডিতে এ যতটা থাকবে টি ততটা থাকবে, মানে এ যদি 3টে থাকে, টি তাহলে 3টে থাকবে। আর কি বলেছে? জি যতটা থাকবে ততটা সি থাকবে, মানে সি যদি 4টে থাকে, জি যদি 4টে থাকে, সিও কতটা থাকবে? 4টে থাকবে। যার জন্য এ প্লাস জি করে দেখ 7 হচ্ছে, এখানে 4 + 3, এখানেও কিন্তু 4 + 3 7 হচ্ছে। তাহলে এ আর টি ইকুয়াল, আর জি আর সি ইকুয়াল বলেই কিন্তু এ প্লাস জি আর টি প্লাস সি ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, এটা একটা গেল। আর একটা হচ্ছে রেশিও সেম থাকবে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, এ যতটা থাকবে টি ততটা থাকবে, কিন্তু দিস ইজ নট নেসেসারি যে এ যতটা থাকবে জি ততটা থাকবে। পিউরিন কিন্তু বোথ এ আর জি, কিন্তু এ পিউরিন যতটা থাকবে জি পিউরিন ততটা থাকবে, দ্যাট ইজ কিন্তু নট নেসেসারি কি এ যতটা থাকবে যতটা টি থাকবে, এ আর টি সেম থাকবে, জি আর সি সেম থাকবে। এটা কিন্তু ভালো করে মুখস্থ করবি। আরেকটা নেক্সট জিনিসটা হচ্ছে রেশিও সেম থাকবে। রেশিও তোরা এখানেই দেখ, আমি বোঝানোর চেষ্টা করি কোন রেশিও সেম হবে। এ প্লাস টি বাই জি প্লাস সি, এই রেশিওটা সেম থাকবে অলওয়েজ, এই রেশিওটা অলওয়েজ সেম থাকবে। ওকে, কনস্ট্যান্ট থাকবে কিসের মধ্যে? সব অর্গানিজমের মধ্যে। মানে আমার মধ্যে ধর এ প্লাস টি যদি প্লাস করি কত আসবে? 3 + 3 6,
জি প্লাস সি কত হবে 4 + 4 8। তো আমি যদি এটাকে কাটাকুটি করি কত আমার রেশিও দাঁড়াচ্ছে 3/4। আমার বডিতে এ প্লাস টি বাই জি প্লাস সি রেশিও দাঁড়াচ্ছে 3/4। তোর বডিতে কিন্তু এ প্লাস টি বাই জি প্লাস সি কিন্তু কাটাকুটি করলে 3/4ই দাঁড়াবে। মেবি এটা 6/8 আসবে না, বাট 3/4ই রেশিওটা কিন্তু দাঁড়াবে। এই রেশিওটা অলওয়েজ সেম থাকবে। আমার স্লাইডে একটুখানি মিস্টেক হয়ে গেছে, আমি রেশিওটা ঠিকঠাক লিখিনি, এখানে এ প্লাস টি শুধু লিখেছি, এটা কারেক্ট করে নিস। এটা হবে বেস রেশিও এ প্লাস টি বাই জি প্লাস সি। এটা তোর বইতে আছে, চার্গাস রুল বইতে মেনশন করা আছে। যখন বইতে পড়বি তখন এমনিও তোদেরকে বই থেকেই পড়তে হবে। মাই পিডিএফ ইজ জাস্ট ফর রেফারেন্স, কিন্তু পড়তে হবে কিন্তু বই থেকেই। বইটাতে অনেক বেশি ডিটেলড আছে, কম্প্রিহেন্সিভ আছে, বই থেকেই পড়িস। এখানে বুঝে গেলি? ওকে, তো চার্গাস রুল, উই আর ডান উইথ চার্গাস রুল। নেক্সট আমরা চলে যাচ্ছি এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্নে। এক্স রে একটা ডিফ্র্যাকশন এক্স রে ক্রিস্টালোগ্রাফি করা হয়েছিল। এক্স রে ক্রিস্টালোগ্রাফি করে কি দেখা গেছিল? বড় বড় মলিকিউলসের স্ট্রাকচার দেখা যায়। তো ডিএনএ তো একটা খুব বড় মলিকিউল, ডিএনএ মলিকিউলের স্ট্রাকচার সব থেকে প্রথম ভালো করে বোঝা গেছিল এই এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন দিয়ে। এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্নে স্টাডি করার পর এই ফিচারগুলো আমরা দেখতে পেয়েছিলাম। নাহলে এই এক্স রে ক্রিস্টালোগ্রাফি না করে এত ডিটেলস এই ফিচারগুলো আগে বোঝা যেত না। কি কি ফিচার বোঝা গেছিলো সেটাগুলো আমরা একটা একটা করে পড়তে থাকবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে নাইট্রোজেনাস বেসেস। ডিএনএতে কি কি বেস আছে? ATGC। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা চলে যাচ্ছি, নাইট্রোজেনাস বেসেস। 4 ধরনের বেস পাওয়া যায় ডিএনএতে। অ্যাকচুয়ালি দু ধরনের বেস পাওয়া যায়, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। উই টকড অ্যাবাউট ইট অলরেডি। পিউরিন 2 ধরনের হয়, অ্যাডিনিন আর গুয়ানিন। পিরিমিডিন 2 ধরনের হয়, থাইমিন আর সাইটোসিন। ওকে, এবার এগুলোর ব্যাপারে একটু ডিটেলসে আমরা পড়তে হবে। আমাদেরকে পিউরিন আর পিরিমিডিনের ব্যাপারে একটু ডিটেলসে পড়তে হবে, বিকজ এমনিতেও তোদের বইতেও আছে, আর একটু জানা দরকারও, বিকজ কোয়েশ্চেন চলে আসে এক এক সময়। আমি খুব ডিটেল তো ইনক্লুড করিনি, হালকা ডিটেল ইনক্লুড করেছি। ইউ হ্যাভ টু স্টাডি দিস মাচ। ওকে, পিউরিন আর পিরিমিডিন দুজনই কিন্তু কি নাইট্রোজেনাস বেসেস, পিউরিনের মধ্যে আছে এ আর জি, পিরিমিডের মধ্যে আছে টি আর সি। ওকে, তো প্রথম পিউরিন দেখ, এখানে ডায়াগ্রামটাও রেফার কর। ওকে, লার্জ সাইজড নাইট্রোজেন কন্টেনিং বায়োমলিকিউলস। যেখানে কিছু নেই, যে এই জায়গাটা কি আছে কার্বন, এই জায়গাটা কি আছে কার্বন, এই জায়গাটা কি আছে কার্বন। তোরা কেমিস্ট্রিতে পড়েছিস যে যখন আমরা রিং আঁকি, যেখানে যেখানে আমরা কিছু লিখি না সেখানটা হয়ে যায় কি কার্বন, আর যেখানে কার্বন নেই সেখানে আমরা মেনশন করে দিয়েছি কি আছে নাইট্রোজেন আছে। এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, ওই জন্য বলেছে নাইট্রোজেন কন্টেনিং বায়োমলিকিউলস। আর পিউরিনগুলো স্ট্রাকচারেও ইনফ্যাক্ট বড়, পিরিমিডিনের থেকে পিউরিনগুলো স্ট্রাকচারে বড় হয়। 9 মেম্বার ডাবল রিং, 9টা মেম্বার আছে। তুই এই শুধু অ্যাডিনিনটা দেখ, শুধুমাত্র অ্যাডিনিনটা দেখ, কটা মেম্বার আছে দেখ, 9টা মেম্বার আছে। আর ডাবল রিং কেন বলেছে? বিকজ ডাবল বন্ড আছে। সরি, ডাবল রিং কেন বলেছে? বিকজ দুখানা রিং আছে, এখানে একটা রিং, এখানে একটা রিং, দুখানা রিং আছে। ওকে, আচ্ছা, নেক্সট কি আছে? ওয়েট আ সেকেন্ড। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে কন্টেন্স 4 নাইট্রোজেন অ্যাটমস অ্যাট 1, 3, 7, 9 পজিশন। কোন কোন পজিশনে নাইট্রোজেন অ্যাটম আছে? 1, 3, 7 আর 9, এই 4টে পজিশনে নাইট্রোজেন অ্যাটম আছে। পিরিমিডিন যদি আমরা দেখি, স্মল সাইজ নাইট্রোজেন কন্টেনিং বায়োমলিকিউলস। এদের সাইজ একটু ছোট। এদের সাইজ বড় কেন? দুখানা রিং আছে। এদের সাইজ ছোট কেন? একটা করে রিং আছে, তো ছোট হওয়াটা স্বাভাবিক। কটা করে মেম্বার? এখানে 9টা মেম্বার ছিল, এখানে 6টা মেম্বার মার্ক করা আছে, দেখতে পাচ্ছিস। দুটো নাইট্রোজেন অ্যাটম আছে, কোন কোন পজিশনে? 1 নম্বরে আর 3 নম্বরে, 1 আর 3, দুটো পজিশনে নাইট্রোজেন অ্যাটম আছে। আই হ্যাভ চোজেন দ্য বেস্ট পিকচার্স আই কুড ফ্রম দি ইন্টারনেট, যাতে তোদের বুঝতে খুব সুবিধে হয়। ডায়াগ্রামগুলো, ছবিগুলো রেফার করবি। আই ডোন্ট থিঙ্ক দেয়ার শুড বি এনি কাইন্ড অফ প্রবলেম। ওকে, নেক্সট আমরা চলে যাবো নিউক্লিওসাইডস ভার্সেস নিউক্লিওটাইডস। এই জিনিসটা বোঝা খুব দরকার, ডিটেলসে খুব একটা নেই, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, বিকজ নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডসের মধ্যে ডিফারেন্স লিখতে প্রায়ই দিয়ে দেয়। খুব ঘন ঘন নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের ডিফারেন্স লিখতে দেয়। আমি যখন টেস্ট নেবো আমি কিন্তু লিখতে দেবো। ওকে,
নিউক্লিওসাইড কি, ডিএনএ কি দিয়ে বানানো, প্রথমত সেটা আগে বল। ডিএনএ বানানো সুগার, বেস আর ফসফেট দিয়ে, ফসফরাস দিয়ে। সুগার বলতে আমরা কি বোঝাচ্ছি, সুগার বলতে আমরা বোঝাচ্ছি রাইবোস সুগার। ডিএনএ যখন বোঝাচ্ছি সেটা সুগারটা কি ডিঅক্সিরাইবোস, আরএনএ যখন আমি বোঝাচ্ছি তখন সুগারটা কি রাইবোস। তোদের বইতেও আছে, যখন দেখ তোদের বইতে ডিএনএর আন্ডারে যেই পাতাটায় আছে যেখানে নিউক্লিওসাইডসের ব্যাপারে যেখানে লেখা আছে সেখানে লেখা আছে যে আর নাইট্রোজেনাস বেস উইথ আ মলিকিউল অফ ডিঅক্সিরাইবোস অর রাইবোস সুগার। ডিএনএ হলে ডিঅক্সিরাইবোস সুগার আর আরএনএ হলে রাইবোস সুগার। তাহলে কি দিয়ে বানানো, একটা সুগার থাকবে, একটা বেস থাকবে। বেসটা কি কি হতে পারে, ATGC হতে পারে ইন দ্য কেস অফ ডিএনএ, ইন দ্য কেস অফ আরএনএ AUGC হতে পারে। কেন, তোর আগেও দেখালাম আমি থাইমিনের জায়গায় ইউরাসিল চলে আসে ইন দ্য কেস অফ আরএনএ। আর একটা কি থাকতে হবে, ফসফরাস থাকতে হবে। আমি যদি ফসফরাসটাকে বাদ দিয়ে দিই, যদি সুগার আর বেসটাকে একসাথে কনসিডার করি, তখন এটাকে বলা হবে নিউক্লিওসাইড। কি বলা হবে তখন, এটাকে বলা হবে নিউক্লিওসাইড যখন শুধু সুগার আর বেস বলবো। কিন্তু এই সুগার আর বেসের সাথে যখন আমি ফসফেটটাকেও জুড়ে দেবো, কনসিডার করব, তখন সেটাকে কি বলা হবে, নিউক্লিওটাইড। দেখতে পাচ্ছিস ডিফারেন্সটা এমন কিছুই না, ফসফেট না থাকলে সেটা নিউক্লিওসাইড, ফসফেট থাকলে সেটা নিউক্লিওটাইড। আর কি কি ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে এইখানে দেখ, সুগার নিউক্লিওসাইডে দেখ সুগার আর বেস কি বন্ড দিয়ে জোড়া আছে, এখানে একটা বন্ড লাগে তো দুটো জিনিস জোড়ার জন্য। কি বন্ড দিয়ে জোড়া আছে, এন বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিটা পজিশনে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, গ্লাইকোসাইডিক বন্ড আছে একটা, তো সেটা এন বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। ওকে, নিউক্লিওটাইডে দেখ, নিউক্লিওটাইডে তো সুগার আর বেস তো আছে, এখানে যেমন সুগার আর বেস আছে, এখানে তো সুগার আর বেস আছে, তাই এই জায়গাটা বন্ডটা সেম অ্যাজ নিউক্লিওসাইডস লেখাই আছে। কিন্তু যেহেতু এখানে ফসফেটও আছে, তাই সুগার আর ফসফেটকে তো জুড়তে হবে, তো তার মধ্যেখানে কি আছে, ফসফোডাইইস্টার বন্ড, ওখানে তো আরেকটা বন্ড দরকার, সেই বন্ডটাকে কি বলা হয়, ফসফোডাইইস্টার বন্ড। ঠিক আছে, এই হয়ে গেল নিউক্লিওসাইডস আর নিউক্লিওটাইডস। ওকে, আর একটা ডায়াগ্রাম দিয়েছি দেখ নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডস বোঝার জন্য। এই হচ্ছে আমার নাইট্রোজেনাস বেস, যেটা জায়গায় A হতে পারে, T হতে পারে, G হতে পারে, C হতে পারে। আর এই হচ্ছে আমার সুগার, এই শুধু বেস আর সুগারটাকে কি নিয়ে কি বলবো, নিউক্লিওসাইড। কিন্তু তার সাথে আমি যে এই ফসফেট গ্রুপটাকে অ্যাড করে দেবো, ফসফেট গ্রুপটা এত বড় কেন, ফসফেট গ্রুপে কটা ফসফেট থাকে, 3টে ফসফেট থাকে। ঠিক আছে, যখনই আমি 3টে ফসফেটকে এভাবে অ্যাড করে দেবো, সেটা মোনোফসফেট হতে পারে, ট্রাইফসফেট হতে পারে। তো এই ফসফেট গ্রুপটাকে যখনই অ্যাড করে দেবো, তখন এই গোটা জিনিসটাকে নিয়ে কি বলা হবে, এই গোটা জিনিসটাকে নিয়ে তখন বলা হবে নিউক্লিওটাইড। ফসফেট গ্রুপটা কিন্তু এত বড়, কিন্তু সুগারের সাথে কতখানি জুড়বে, সুগারের সাথে একটা ফসফেটে কিন্তু শুধুমাত্র জুড়বে, যার জন্য নিউক্লিওটাইডের ব্র্যাকেটটা দেখ, নিউক্লিওটাইডের ব্র্যাকেটটা এত দূর কিন্তু চলে আসেনি, ব্র্যাকেটটা এত দূরই আছে, বিকজ সুগারের সাথে গোটা ফসফেট গ্রুপটা জুড়ে যায় না, এই একটাই ফসফেট গ্রুপ জোড়ে, আর এইটাকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে।